সালাম আলাইকুম। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ইরানের বাহিরে যে রাষ্ট্রটা সামরিক শক্তিতে বলীয়ান, বিশ্ব কূটনীতিতে যথেষ্ট প্রভাবশালী, ন্যাটোর সদস্য, তারপরে অর্থনৈতিকভাবে যথেষ্ট সক্ষম, আমরা কখনো তাকে গাদ্দার ভাবি, আবার কখনো মিত্র ভাবি। তবে যখন বিশেষ পরিস্থিতি আসে তখন তিনি মাঝে মাঝে ভূমিকা নেন। তবে আমার মনে হয় ওনার যদি ভূমিকা নেওয়ার সুযোগ থাকে 100, তিনি এই ভূমিকাটা নেন 20 বা 30। কিন্তু এই ভূমিকাগুলো একদিন তাকে খেয়ে ফেলবে। কেন খেয়ে ফেলবে? গত বছর ইসরায়েল একটা বৃহত্তর মানচিত্র প্রকাশ করেছিল, গ্রেটার ইসরায়েল। সেখানে আমরা দেখেছি যে তুরস্কের একটি অংশকেও তারা নিজেদের বৃহত্তর ইসরায়েলের মধ্যে অন্তর্ভুক্ত করতে চায়। আর এই বিষয়টাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল তুরস্ক। এরপর ইরানের সাথে চলমান আজকে যে উত্তেজনার সর্বশেষ আপডেট, যে ইরান তাদের যেই সামরিক অবস্থান শক্ত করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় নৌবহর পাঠিয়েছে, হরমুজ প্রণালীতে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ইরান, সামরিক মহড়া তারা সেখানে চালাবে। অর্থাৎ একটা যে কোনো মুহূর্তে অভিযান চলবে, এটা নিশ্চিত। তো এই পরিস্থিতিতে এসে দিন শেষে ইরানের পাশে দাঁড়িয়েছে আপনার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি আজকে একটা ঘোষণা দিয়েছেন, ইরানের সাথে তুরস্কের সীমান্ত আছে, তো সেখানে তুর্কি বাহিনী নিজেদের অবস্থান সুনিশ্চিত করেছেন। ইরানের চলমান পরিস্থিতি আরো বাজে হলে তুরস্ক সীমান্তে একটি বাফার জোন স্থাপনের পরিকল্পনা করছে। আঙ্কারা চাচ্ছে যদি সবচেয়ে খারাপ পরিস্থিতি ঘটে, অর্থাৎ তেহরান সরকারের পতন হয়, তবে সীমান্তে ঢল ঠেকাতে কঠোর অবস্থান নেবে। এখন আমরা এই যে অবস্থান নেবে কিসের বিরুদ্ধে দেখেন, তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা পার্লামেন্টের রুদ্ধদ্বার একটা বৈঠক করেছেন। সেখানে আইন প্রণেতাদের জানানো হয় আঙ্কারা কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। ওই বৈঠকে অংশ নেওয়া দুইজন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলছে, বৈঠকে একজন কর্মকর্তা বাফার জোন শব্দটি ব্যবহার করেছেন, মূলত তুরস্ক অস্থির থাকা ইরানের শরণার্থী প্রবেশ আটকাতে চাচ্ছে। এটা কোনোভাবে মানতে পারলাম না। যদি ইরানে বড় ধরনের ঘটনা হয়, ইরানের মানুষ প্রাণ বাঁচানোর জন্য বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্ন দেশে প্রবেশ করতে চাইবে, যেহেতু ইরানের সাথে তুরস্কের একটা বড় ধরনের সীমান্ত আছে। তো এই সীমান্তটা তারা সিলগালা করে ফেলতেছে, সেখানে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। তবে একজন অংশগ্রহণকারী বাফার জোন শব্দটি ব্যবহার করেননি বলে জানিয়েছেন। বলা হচ্ছে সীমান্তের বাইরে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে 560 কিলোমিটার দীর্ঘ ইরান সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। এর মধ্যে 203টি ইলেকট্রো অপটিক টাওয়ার, 43টি লিফট টাওয়ার, 380 কিলোমিটার দৈর্ঘ্যের মডিউলার কংক্রিট প্রাচীর, 553 কিলোমিটার প্রতিরক্ষা খাল এবং সীমান্ত এলাকা 24 ঘন্টা নজরদারি করা হচ্ছে ড্রোন দিয়ে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ থেকে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তো তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন তুরস্ক ইরানে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং মার্কিন সরকারকে কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। তবে তুর্কি সরকার বুঝতে পারছে সরকার পরিবর্তন বা যুদ্ধের ফলাফল কতটা অস্থিরতা তৈরি করতে পারে। 2003 সালে ইরাক আক্রমণের অভিজ্ঞতা এবং 2011-14 সিরিয়ার গৃহযুদ্ধের অভিজ্ঞতা থেকে তারা এই মুহূর্তে আগাম সতর্কতা নিচ্ছে। এই পরিস্থিতিতে তুরস্ক শুধুমাত্র জরুরি প্রয়োজনে থাকা শরণার্থীদের গ্রহণ করতে পারে বলে বিশ্লেষকদের মতামত। আর তুরস্ক প্রতিবেশী দেশের শরণার্থীদের জন্য অর্থাৎ ইরানের জন্য ওপেন ডোর নীতি আর প্রয়োগ করবে না। বর্তমানে ইরানিরা তুরস্কে ভিসা ছাড়া প্রবেশ করতে পারে, তবে ইরানের অবস্থা অবনতি হলে তুরস্ক উল্টা সিদ্ধান্ত নেবে। দিন শেষে তুরস্কের এই ভূমিকা, বললাম না যে 20 থেকে 30% পজিটিভ ভূমিকা। আর তুরস্ক মনে করছে ন্যাটোর সদস্য হওয়ার কারণে তারা হয়তো অনেক দিকে ছাড় পাবে, কিন্তু আসলে কোনো এক সময় এই তুরস্ক বৃহত্তর ইসরায়েলের অংশ হয়ে যাবে। ওই দিন আমরা ইসরায়েলকে সাপোর্ট করব, বলবো ইসরায়েল জিন্দাবাদ। কারণ ইরানের পিছনে যেই ঘটনা ঘটাচ্ছে, তুরস্ক চাইলে অনেক কিছু করতে পারে, ডিপ্লোম্যাটিক ভূমিকা নিতে পারে, মেশিনারি সহযোগিতা দিতে পারে, কিন্তু আমেরিকার বিরুদ্ধে না আসলে কেউ লড়াইয়ে মাঠে নামবে না। ইরানকে আল্লাহ হেফাজত করুক।